অ্যান্টিবায়োটিক দেবেন না। কথা হচ্ছে না, এই জিনিসটা খুব মাথায় রাখবেন। অ্যান্টিবায়োটিক কি জিনিস আসলে এটা তো আগে জানতে হবে, তাই না? অ্যান্টিবায়োটিক কি জিনিস, কি লেখা আছে? অ্যান্টি, ওনারা ভালো জানেন, ওনারা ফার্মাসিস্ট, তো ঔষধ সম্পর্কে ওনারা পেশায়। অ্যান্টি মানে কি? বিরোধী। বায়োটিক হলে ব্যাকটেরিয়া থেকে নাম হয়েছে বায়োটিক, মানে কি? জীবাণু বিরোধী বা ব্যাকটেরিয়া বিরোধী। ওই ব্যাকটেরিয়ার বাংলায় তো জীবাণু। যেখানে জীবাণু নাই সে জায়গায় কেন দেবেন? আমার কথা হলো এটা, জিনিস বুঝছেন? যেখানে জীবাণু নাই সেখানে দেওয়া যাবে? এটা দেওয়ার দরকার আছে? কোন প্রয়োজন আছে? মাথা ব্যথার মনে করেন এমনি শরীর দুর্বল, সেখানে অ্যান্টিবায়োটিক দেবেন? জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক দিবেন? জ্বরের ওষুধ তো অ্যান্টিবায়োটিক না, জ্বরের ওষুধ প্যারাসিটামল। জিনিসটা বুঝেন। কিন্তু আমরা করি কি, জ্বর হইলেই এরাইথ্রোমাইসিন, প্যারাসিটামল, নাকি? জ্বরের ওষুধ কি অ্যান্টিবায়োটিক? জ্বরের ওষুধ হচ্ছে প্যারাসিটামল। অ্যান্টিবায়োটিক হচ্ছে কখন দেবেন? যখন দেখবেন এখানে টাইফয়েডের জীবাণু আছে। জিনিসটা বুঝছেন? আচ্ছা, কালা জ্বর হলে কি অ্যান্টিবায়োটিক দরকার আছে? ম্যালেরিয়া জ্বর হলে অ্যান্টিবায়োটিক দরকার আছে? তাও অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। না, পরীক্ষা করতে হবে। আর আপনি যদি মনে করেন এখানে ব্যাকটেরিয়া আছে তাহলে দেবেন। পরীক্ষা ছাড়াও যদি মনে করেন যে এখানে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া আছে, না। হ্যাঁ, ওই তো, জ্বর হচ্ছে কোনো রোগ না, জ্বর হচ্ছে অন্য রোগের উপসর্গ। তা আপনি যদি মনে করেন যে এখানে হচ্ছে রোগীটা কাশতেছে, কাশিও আছে, গলা ব্যথা আছে, জ্বরও আছে, তাহলে বুঝতে পারবো না আরটিআই সমস্যা হচ্ছে, অর্থাৎ ওখানে স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস এই ধরনের ব্যাকটেরিয়া আছে, স্যাররা পড়াইছে, এই ব্যাকটেরিয়া এখানে থাকার সম্ভাবনা আছে, তখন আপনি দেবেন। এখন আপনার হচ্ছে এমনিতে জ্বর একদিনের বা 2 দিনের জ্বর আপনার কাছে আসছে, সাথে একটু মাথা ব্যথা আছে, আপনি সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন। প্রথম 1 দিন বা 2 দিন আপনি প্যারাসিটামল দেন, সর্দি যদি থাকলে একটু অ্যান্টিহিস্টামিন দেন, দিয়ে একটু দেখেন, তাই না? এখন রুগী তো হারাবে না আপনার কাছে, হারাবে? হ্যাঁ, হারাই যাবে যদি আপনি কথাবার্তা সুন্দর করে না বলতে পারেন, তাহলে হারাবে। রুগীকে বুঝাই বলা লাগবে যে তোমার হচ্ছে একদিনের জ্বরেই অ্যান্টিবায়োটিক দেওয়া ঠিক না, অ্যান্টিবায়োটিক দিলে তোমার শরীরে অনেক ক্ষতি হতে পারে। প্রথম হচ্ছে তোমার অর্থ অপচয় হবে, একটা সেভিক্সিম দিলেন মনে করেন, দাম অনেক বেশি, এজিথ্রোমাইসিনের দাম অনেক বেশি। তারপর হচ্ছে তোমার শারীরিক ক্ষতি হবে, যেমন ব্যাকটেরিয়া নাই সেখানেও আপনি খাওয়াইলেন, সেখানে শরীর উইক হইতে পারে, তারপরে ওই ঔষধটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, ঠিক আছে? বিভিন্ন সমস্যা হতে পারে। তো দরকারটা কি অ্যান্টিবায়োটিক খাওয়ানো? তুমি হচ্ছে একটা দিন দেখো, আমরা বইয়ে পড়ছি অ্যান্টিবায়োটিক অহেতুক দেওয়া ঠিক না। তুমি 1 দিন বা 2 দিন একটু দেরি করো, এমন হইতে পারে তোমার এই জ্বর, এই যে নাপা ট্যাবলেট দিচ্ছি বা এইচ দিচ্ছি, এটাতেই ভালো হয়ে যেতে পারে। তো অযথা মানে হয়তো কালকে জ্বর ভালো হলো না, তুমি আবার আরেক জায়গায় চলে গেলো, লাভ নাই তো। না না, সেটা যদি আপনি ভালো করে বুঝেই বলতে পারেন, ওই এমনি আসবে আপনার কাছে। কারণ আপনি যদি না বুঝান, আপনি যদি কোনো কথা না বলেন, আপনি যদি রুগীর চেয়েও বেশি খারাপ হন, রুগীও কয় আমার যা হোক দাও তো তুমি ঔষধ, আর আপনিও কইলেন তুই দিলাম ওষুধ, তুই মরলে মর যাইয়া, নাকি? তাহলে আপনার পছন্দ করবেন মানুষ, আপনি ওখানে বুঝাবেন। ভাই বুঝাইলে একজন নাও শুনতে পারে 10 জনের মধ্যে, না শুনলো সমস্যা কি, 9 জন শুনবে আপনার কথা। হ্যাঁ, এই যে এত ওয়াজ করে বেড়ায় হুজুররা, তাহলে কয়জন নামাজ পড়ে আর কয়জন আদব কথা? তো হুজুর একটু ওয়াজ বন্ধ রাখছে? আপনাকে তো ওয়াজ বন্ধ করা যাবে না, আপনি ডাক্তার হিসেবে আপনি যেটা বুঝানো সেটা বুঝাইতে হবে মানুষকে। দু একজন না শুনে না শুনুক, আপনি যদি মনে করেন মানুষ শুনে না, মানে ফুলপুকুরিয়া বাজারে গেছি, সিপ্রোফ্লক্সাসিন লাগছে 2 দিন অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন আমারই কোম্পানির ওষুধ লাগছে 2 দিন লাগছে, আর সিপ্রো 4টা লাগছে ট্যাবলেট। কারণ আমাকে এক কেমিস্ট, দেখেন কেমিস্ট্রি আছে ভালো বোঝে, ও কিন্তু পল্লী চিকিৎসক, আমাকে বলতেছে যে বস দেখেন আপনার অ্যান্টিবায়োটিক 2 দিন লাগছে, এটা কোনো ডোজ হইলো? কারণ আমি তো বলবো না, বললে তো আমি খাবো জারি। আপনি একটু পরে আমি ওকে গেছি ভিজিট করতে, তাই বললাম যে ভাই এটা হচ্ছে 4টা লাগছেন কেন? রুগী টুগী জ্বর নাই, একা একা। তা বলতেছে যে ওই 2 দিনের বেশি খাবে না তো, ওই 2 দিন খাইলে আর পেটের সমস্যা ভালো হয়ে যাবে, তখন আর খাবে না। আমি বললাম না, এটা করা যাবে না, আপনার 14টাই লাগা লাগবে, 7 দিনই খেতে হবে ওনাকে, এবং আপনি 7 দিনই লিখবেন। ও যদি, ওকে আপনি বুঝাবেন যে অ্যান্টিবায়োটিক কোর্সটা সম্পূর্ণ কমপ্লিট করবেন, তারপরে যদি ও না শোনে সেটা ওর ব্যাপার, কিন্তু আপনি বুঝানোর মধ্যে আপনার কোনো মানে গ্যাপ রাখা যাবে না, আপনি সঠিকটাই বুঝাইতে হবে, এবং আপনি কাগজে লিখতে হবে সঠিক, কারণ এটা তো একটা প্রমাণ, কাগজ প্রেসক্রিপশন, এটা আপনি ভুল করা যাবে না। এই প্রেসক্রিপশনটা যদি গোবিন্দগঞ্জে কোনো ডাক্তারের কাছে যায়,
সে আপনাকে নিয়ে কি রিসার্চ করবে, হাসাহাসি করবে। তখন কবে যে পল্লী চিকিৎসকরা আসলেই মূর্খ, এই প্রেসক্রিপশনে দেখো, তখন আপনার জন্য আরো 10টা পল্লী চিকিৎসকের দোষ হবে। আপনি ওই চাল লেখছেন তো, ওর পিছনে একটা 1 লাগাই দেন। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে বুঝেছি। তাহলে এইরকম হয়, এটা করা যাবে না। আপনি রুগী খাক না খাক, কেউ চিন্তা তো আপনার, আপনি লিখবেন সঠিক। আর রুগী খাবে না কেন? আপনার কথার উপরই খাবে। আপনার প্রতি যদি রুগীর আত্মবিশ্বাস থাকে, কনফিডেন্স থাকে, আপনি যা বলবেন তাই করবেন। ঠিক আছে, আপনি 20 লেখলেও 20 খাবে। 20 যদি লেখেন না, ওই বোতলগুলোর নাম তো আমি জানি না, পুরো নাম জানি নাম, আচ্ছা যাই হোক, ওটাও যদি লেখেন তাও খাবে চোখ বন্ধ করে, মনে করবে এটা খালি আমার জ্বর ভালো দেবে। এটা হচ্ছে ডাক্তারের প্রতি বিশ্বাস। ঠিক আছে, দেখবেন অনেক গ্রাম এলাকায় অনেক বয়স্ক ডাক্তার আছে, কোনো ট্রেনিং দেওয়া নাই, ওদের কাছে এখনো অনেক রুগী হয়, 30টা 40টা 50টা রুগী হয়, বিশেষ হয়, খুব সুন্দর প্রেসক্রিপশনও করে না ওনারা, খুব ভালো ঔষধও লাগে না, তাও দেখবেন তাদের কাছে রুগী হয়, রুগী ভালো হয়, ওটা বিশ্বাসের উপর হয়। এটা আমি নিজে বিশ্বাস করি আর কি। ঠিক আছে, তাহলে আপনার প্রতি যদি রুগীদের বিশ্বাস যদি পরিপূর্ণ হয়, দেখবেন আপনি যা বলবেন তাই শুনবে। ঠিক আছে, যদি বিশ্বাসের ঘাটতি থাকে, তাহলে আপনি যত ভালো কথাই বলেন কাজ হবে না। ঠিক আছে, বিশ্বাসটা অর্জন করতে হবে। আচ্ছা, এখন শিরা কি জিনিস আর ধমনী কি জিনিস? শিরা হচ্ছে কৈশিক জালিকা হতে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে শেষ হয়। ধমনী কি হয়? হৃৎপিণ্ড হতে উৎপন্ন হয় কৈশিক জালিকা স্তরে। অর্থাৎ শিরাটা হচ্ছে বাহির থেকে ব্লাড নিয়ে হার্টের ভিতরে নিয়ে যায়, আর ধমনী কি হয়? হ্যাঁ, হার্ট থেকে রক্ত নিয়ে আবার শরীরে বিভিন্ন জায়গায় ছড়াই দেয়। কথা ক্লিয়ার? অত পেঁচানোর দরকার নেই, সহজে বোঝেন। শিরার ব্যাস বড়, মানে শিরাটার ব্যাস বলতে কি বোঝেন? হ্যাঁ, হ্যাঁ, মোটা আর কি। ঠিক আছে, আর ধমনী হচ্ছে একটু ছোট বা চিকুন। ঠিক আছে, শিরা কি করে? কার্বন ডাইঅক্সাইড যুক্ত পরিবহন করে, যেটা অলরেডি আমরা বলছি, আর ধমনী অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। তারপর হচ্ছে ত্বকে ঠিক নিচে থাকে, মানে ত্বকের মানে স্কিনের নিচেই থাকে শিরা। আর মানে আপনার ধমনী কই থাকে? গভীরে থাকে, একটু একটু নিচে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে সাবলীল গতিতে রক্ত প্রবাহিত হয় শিরার মধ্যে, মানে নরমালি যে গতি এটা। আর ধমনী কি হচ্ছে? দ্রুত গতিতে রক্ত প্রবাহিত হয়। বুঝতে পারছেন? যদি কোথাও কাটে, যদি শিরা কাটে, তাহলে কিন্তু রক্ত বের হবে, কিন্তু অল্প অল্প করে বেরোবে, ঢেউয়ের মতো। আর যদি ধমনী কাটে, একবার তীর, মুরগি জবাই করার সময় অনেক সময় দেন না, অনেক সময় কোন ব্লাড তীরের মতো এরকম ছোটে, ওইটা হচ্ছে আপনার আর্টারি থেকে, ওই মুরগিরও আর্টারি আছে। ক্লিয়ার? আর যেটা হচ্ছে শুয়ে শুয়ে বেরোয়, সেটা হচ্ছে ভেইন, ধমনী না, ভেইন। ঠিক আছে, শিরা। রক্ত কালচে কালার হয় শিরার রক্ত, আর ধমনীর রক্ত হচ্ছে কি হয়? লাল হয়। ঠিক আছে, শিরা হচ্ছে প্রাচীরের পুরুত্ব পাতলা, অর্থাৎ শিরাটা হচ্ছে পাতলা হয়। প্রাচীর বুঝেন? দেয়াল, ধরেন যে, হ্যাঁ, চামড়া নাই, ধরেন এই যে শিরা আঁকছি, দেয়াল হচ্ছে যে এটা হচ্ছে দেয়াল। ঠিক আছে, এটা হচ্ছে পাতলা, আর আর্টারিটা হচ্ছে পুরো হয়। ঠিক আছে, তারপরে শিরা হচ্ছে কপাটিকা থাকে না, কপাটিকা মানে কি? দরজা। আর ধমনীর হচ্ছে কপাটিকা থাকে, দরজা আছে ধমনীর। ঠিক আছে, কেটে গেলে ফোটায় ফোটায় রক্ত বের হয় শিরা থেকে। আর ধমনী কেটে গেলে কি হয়? হ্যাঁ, অলরেডি বলছে যে তীরের মতো সরে, বললাম না, ওইটাই ফিনকি দিয়ে রক্ত বেরোয়। আর শিরাতে হচ্ছে পালস পাওয়া যায় না, ধমনীতে পালস পাওয়া যায়। এই 10 লাইন মুখস্থ করবেন, এটা কিন্তু আসবে পরীক্ষা আপনাদের। এখন এইখানে আসে কিনা জানি না, এখানে তো প্রশ্ন তো বোর্ড থেকে আসে নাকি, ওখানে তো প্রশ্ন আমি করি, ওই জায়গায় প্রশ্ন তো দেওয়া হয়। এটা কিন্তু খুব ভালো, বুঝছেন? এটা যদি পার্থক্যটা আপনি শিখতে পারেন, তাহলে আপনি শিরার ধমনী সম্পর্কে সব জেনে ফেলবেন, আর কোনো গ্যাপ থাকবে না। পার্থক্যটাই হচ্ছে মেইন। ঠিক আছে, ওই এখানে আপনি শিরার সংজ্ঞাও আছে, পার্থক্যের মধ্যে ধমনীর সংজ্ঞাও আছে। ঠিক আছে, শরীরে কোথায় কিভাবে থাকে, কি কি কাজ করে, সব আছে এর মধ্যে। এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, শোনেন, মেডিকেল সায়েন্স হচ্ছে আগে মুখস্থ করবেন, তারপর বুঝতে যাবেন।
অনেক পড়াশোনা আছে, আগে বুঝে মুখস্থ করা লাগে, আর এখানে হচ্ছে আগে মুখস্থ করতে হবে, তারপরে তারপর বুঝতে হবে। আগে বুঝতে গেলে বিপদ, আগে না দেখে জানা লাগবে, তারপর আস্তে আস্তে বুঝবেন। ঠিক আছে? আপনি যদি না জানেন, মুখস্থ যদি না থাকে আপনার, ও বুঝে লাভ নাই। তো বোঝা অবশ্যই লাগবে, আমি বলি নাই যে বোঝা লাগবে না, কিন্তু আগে হচ্ছে না দেখে জানতে হবে। যে আমার হচ্ছে টাইফয়েড রোগীর লক্ষণ এইগুলা, আমার কাছে রুগী এসে বললো যে এই সমস্যাগুলো আমি যেন বুঝতে পারি যে এটা টাইফয়েড জ্বর, তারপর আপনি চিন্তা ভাবনা করবেন এর জন্য কি ধরনের ঔষধ দেওয়া যায়, কি করা যায়। আপনি টাইফয়েডের লক্ষণই আপনার মনে নাই, রুগী যা বললো আপনি মনে করেন জন্ডিস হলো নাকি, তাহলে হলো ব্যাটে বলে বললো। আগে আপনার হচ্ছে ডায়াগনোসিসের জন্য আপনি রুগীর মুখের কথাগুলোই তো মেইন নাকি, রুগী যে কমপ্লেন গুলো করবে ওটাই তো সাইন সিমটম, লক্ষণ উপসর্গ, ওটা আপনাদের হচ্ছে মেডিসিনে এবং প্যাথোলজিতে পড়ানো হবে জিনিসগুলো। ঠিক আছে? ওটা যদি নিয়ন্ত্রণের মধ্যে নিতে পারেন তাহলে আপনি ভালো প্র্যাকটিস করতে পারবেন, না হলে তো আপনি ওই শুনে শুনে ডাক্তারি করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন হার্ট। আচ্ছা, ক্যাপিলারি সম্পর্কে একটু আছে। ক্যাপিলারি কি? ইহা অতি সূক্ষ্ম রক্তবাহিকা বা প্রশাখা, যা শিরা ও ধমনীর সংযোগস্থলের জালিকা আকারে বিন্যস্ত থাকে, তাকে কৈশিক জালিকা বলে। এটা আমরা সবাই অলরেডি বুঝতে পারছি। ধরেন যে এই যে ধরেন একটা মাংস পেশি আর কি, যে এক টুকরা, এর মধ্যে বিভিন্ন ধরনের এরকম থাকে। ঠিক আছে? যেই তো বুঝতে পারছেন, ওর ভিতর দিয়ে চিকুন চিকুন ওর মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, এবং ওইটা কেটে গেলেই আপনার ওখান থেকে ব্লাডটা ছুঁয়ে ছুঁয়ে আসে। ঠিক আছে? এটা হচ্ছে ক্যাপিলারি। আমাদের ল্যাব রুমে একটা ক্যাপিলারি টিউব পাওয়া যায়, খুব চিকুন, কখনো গেলে দেখাবো না। ওই যে আপনার হচ্ছে ক্লোটিং টাইম নিয়ে একটা পরীক্ষা আছে, আপনার নাক কান গলা ডাক্তার ওই পরীক্ষা দেয়, বিটিসিটি পরীক্ষা, নাম শুনছেন? ইয়া পড়াইছে নাকি, মানে আপেল পড়াইছে বিটিসিটি? আচ্ছা, ওই ক্যাপিলারি টিউব আছে, এই যে এই ক্যাপিলারি থেকে ক্যাপিলারি টিউব হয়েছে, মানে একেবারেই চিকুন, ওটার মধ্যে ব্লাড নেওয়া হয়। বুঝতে পারছেন? মনে করেন আপনি কোথাও থেকে আপনি ব্লাড নিলাম, ওইটা খালি মাথাটা ধরি এভাবে, এই ধরলে ওই টিউবের মধ্যে পুরো ব্লাডটা, কান থেকে বেশি নয়। ঠিক আছে? শোনেন, ওটার মধ্যে ব্লাড চলে যায়, পরে ওটা আমরা ইয়া করি, ওই কিছুক্ষণ পর পর এটা ভাঙ্গি, মাথা খুব আস্তে করে ভাঙা লাগে, জোরে ভাঙা যাবে না, আপনারা পারবেন না ভাঙতে। ভাঙলে যখন দেখা যায় রক্তটা জমাট বাচ্ছে, ওই দেখবেন যে ওই একটা দড়ির মতো হয়ে গেছে, আপনি ভাঙলে দেখবেন ওই দড়ি সহ ছিঁড়ে গেছে, তখন আর বোঝা যাবে না। আস্তে এমন ভাবে ভাঙা লাগবে যাতে খালি কাজটাই ভাঙবে, ভিতরের জিনিসটা ঠিকই থাকবে। ওটা দেখে আমরা কোয়াগুলেশন টাইমটা লিখে দিই, মানে রক্ত জমাট বাঁধার টাইম। ওইটাই হচ্ছে ক্যাপিলারি টিউব, ওই সেই ক্যাপিলারি, এখান থেকেই ক্যাপিলারি টিউব তৈরি হয়েছে, এই যে এখান থেকে, মানে একেবারেই চিকুন ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি মানে একবারেই চিকুন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে হার্ট। হার্ট নিয়ে কি পড়াইছিলাম একটু আপনাদের পিছনে? পড়া নাইনি? আচ্ছা, হার্টটা কি জিনিস? হৃৎপিণ্ড নাকি? হৃদরোগ বিশেষজ্ঞ বলি না আমরা। আর একটার নাম কি? কার্ডিওলজিস্ট। হার্টের আর একটা নাম হচ্ছে কার্ডিয়াক। ঠিক আছে? হৃৎপেশি দ্বারা গঠিত ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো যন্ত্র বিশেষ। মানে হার্ট হচ্ছে ত্রিকোণার, এই যে হার্ট আছে, হার্টের ছবি আছে আপনাদের এখানে। ঠিক আছে? এই যে আছে, এই পাশে আছে, ওই পাশে আছে। ঠিক আছে? যার যে পাশে দেখলে সুবিধা, দেখেন, অসুবিধা নেই। যা সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে মানব দেহে রক্ত সঞ্চালিত হয়। ঠিক আছে? সংকোচন সম্প্রসারণ বুঝেন? মানে এরকম করে, এটা হচ্ছে সংকোচন, আর সম্প্রসারণ হচ্ছে এরকম। হ্যাঁ, চারটা কক্ষ না, এক কক্ষ থেকে যখন আর এক কক্ষে ব্লাড যায়, তখন উপরের কক্ষটা যখন এরকম খুলে যায় তখন উপরের কক্ষে ব্লাড যায়, আবার যখন এরকম চাপ দেয় তখন আবার নিচেরটা চলে যায় ব্লাড। জিনিসটা ক্লিয়ার? এটা হচ্ছে সংকোচন আর সম্প্রসারণ, এবং এই সংকোচন আর সম্প্রসারণ যখন হয় তখন কিন্তু পালস আমরা টের পাই এখানে। ঠিক আছে? হার্টের বিট হয়, একটা বিট, বিট পর্যন্ত। বিট মানে কি? ওই পালসটাই হচ্ছে বিট বলা হয়, এটা ঢেউয়ের মতো সৃষ্টি হয় রক্তের মধ্যে, ওইটাকে বিট বলা হয়। যাকে এটা পরে আসতেছে আস্তে আস্তে, তাকে হৃৎপিণ্ড বা হার্ট বলে। মানে এর আগে যেটা বললাম, সম্প্রসারণের মাধ্যমে মানবদের রক্ত সঞ্চালিত হয়, তাকে হৃৎপিণ্ড বা হার্ট বলে। একজন মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 1.5 লক্ষ টন রক্ত পাম্প করে বের করে দেয়। জীবদ্দশা বোঝেন? মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 1.5 লক্ষ টন।
1.5 লক্ষ টন রক্ত পাম্প করে বের করে দেয়। রক্ত তো মানে হার্টের কাজ কি? হার্ট কিন্তু 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকা যাবে না, যাবে? এবং এটা কোন সময় বন্ধ থাকে না। আপনি শরীরে অনেক জিনিস বন্ধ রাখতে পারবেন, আপনার ইচ্ছা মতো চালাইতে পারবেন, কিন্তু হার্ট কিন্তু কারো কথা শুনে না। হার্ট হচ্ছে নিজস্ব গতিতে চলে, কথা বলছেন? হার্ট ওর ইচ্ছা মতো চলে, ও কারো কথা শুনবে না, ও একমাত্র সৃষ্টিকর্তার কথা ছাড়া আর কারো কথা শুনে না, কথা বলছেন? উনি যখন বলে যে বন্ধ হয়ে যাও, শেষ, আজরাইল হাজির হয়ে যাবে, ঠিক আছে? একের ক্লিয়ার হিসাব। ওই যে মানুষ হার্ট অ্যাটাক করে না, ওগুলো এমনি মেডিকেল সায়েন্স একটা নাম দেওয়া হয়েছে, ওটা মনে করেন আজরাইল অ্যাটাক করছে, ওটা হার্ট অ্যাটাক না, এটাই ধরে নেবেন। একবারে সুস্থ মানুষ, ধরেন এই যে আমি এখন আপনাদের পড়া শেষ করে বাসা যাবো, আমি রাস্তার মধ্যে মারাও তো যাইতে পারি, হঠাৎ করে একটা মানুষের বুক ব্যথা ওঠে না, দেখবেন পরে যে 2-3 মিনিটের মধ্যে মারা যায়। সে রোগের মানে ওই রোগীটার কোনো পূর্ব ইতিহাস নাই, হাড়ের রোগের মানে কার্ডিয়াক কোনো সমস্যা নাই, তার প্রেশারেও শুনে হঠাৎ করে মারা যায় না মানুষ, ওরাই মনে করেন আজরাইল আছে। এটা ওসিলা ছাড়া কিন্তু কোনো মানুষ মরে না, ওসিলা ছাড়া কেউই মরে না। হয়তো বলে যে সুস্থ মানুষটা হার্ট অ্যাটাক করে মারা গেল বা হঠাৎ করে মারা গেল, পরে দেখা যায় পোস্টমর্টম করলে বা ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে বা হসপিটালে নিয়ে গেলে তাই হার্ট অ্যাটাক করছে। তো এই হার্ট অ্যাটাক এটা ওসিলা, বুঝতে পারছেন? আসলে আসছে তো আজরাইল, আজরাইল তো হার্ট তো বন্ধ হবে, হার্ট না বন্ধ হলে তো মানুষ মরবে না, কিলার হিসাব একবারে। হার্ট হচ্ছে আপনারা জিনিস জানবেন যে 1 সেকেন্ডের জন্য বন্ধ থাকে না। বন্ধ থাকে না মানে কি? রক্ত চলাচল যদি কখনো কারো বন্ধ হয়, সেটাই এটা রোগ সৃষ্টি হয়। হ্যাঁ, বন্ধ কিছু কিছু মানুষের তো হয় না, হয় না? রক্ত অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় না, যাতে হার্টের রোগী, তখন রক্ত ক্লোডিং হয় ভিতরে, সেটা বিভিন্ন ধরনের রোগ, এটা আপনার পরে আসতে পড়াইলে সামনে পাবেন, আপনারা না পাইলে আমি বলতেছি, সমস্যা নাই। হার্ট হচ্ছে সবসময় মানে হার্টের মধ্যে সবসময় হচ্ছে রক্ত চলাচল করবে এবং খুব দ্রুত গতিতে রক্ত চলাচল করবে, আস্তে আস্তে নয়, কথা বুঝছেন? আচ্ছা, একজন মানুষের জীবদ্দশায় 1.5 লক্ষ টন রক্ত পাম্প করে বের করে দেয়। পাম্প করা বোঝেন? টিউবওয়েল পাম্প হয় না, ওইটাই কিন্তু পাম্প। ওই রকম এখানে তো আর টিউবওয়েল না, এখানে কি একটা বল। আপনারা দেখছেন ওই রক্ত নেওয়ার সময় একটা নরম একটা দেওয়া হয় হাতের মধ্যে, ওটা কেন দেওয়া হয়? ওইটা যখন উনি করে এই জায়গায় ওনার ওইটা কাজে লাগে, তখন আপনার ব্লাডটা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে আসে, ঠিক আছে? সেদিন যখন আমি এক ব্লাড নিলাম এখানে, এক রোগীর বি পজিটিভ, ওই আপনার গাইবান্ধা মোড়ে বাড়ি, ওই ছেলেটা ডোনার, উনি 22 বার ব্লাড দিচ্ছে। আমাকে বলতেছে যে স্যার আমার 23 নম্বর ব্লাড, আমি 22 বার দিছি, আমার সমস্যা নেই, আপনি দেন, জোরে মারেন, অসুবিধা নেই, আমার হলো ভয় ঠাই নাই, বলে হাত যা হয়ে গেছে আমার, আমি প্রত্যেক 4 মাস পর ব্লাড দিই, আমি খুঁজি কারে দেওয়া যায় ব্লাড, আমার হলে কোনো ভয় ঠাই নাই। তা আমি বললাম যে তুমি করো, অত সাহস, ঠিক আছে, আমি সাহস তো অবশ্যই তোমাকে রাখতে হবে, কিন্তু কিছু নিয়ম তো আছে, আমি ভাই নিয়মের বাইরে আমি যাইতে পারি না। আর আমি হলো শিক্ষকতা করি, আমি ভুল করলে তো মানুষ করে, তুমি হচ্ছে একটু পানি টেনি খাও, একটু ওর স্যালাইন খাও যদি প্রেশার নর্মাল থাকে, আর প্রেশার থাকলে তো ব্লাড নেবই না, তারপরে প্রয়োজন একটা 7 আপ খাও ব্লাড দেওয়ার পরে, প্রেশারটা একটু মাপি তোমার, সে কিছুই করবে না, কারণ দুধ না লাগবে না, ওই শুইছে নেন দেন ঢুকেন, মানে এরকম করতেছে। আমি বললাম না, আমি পারবো না সেটা করতে, কারণ তুমি ব্লাড দেওয়ার পরে তোমার যদি একটু তুমি অসুস্থ, পরে ওই এখানকার তো ডাক্তারও আছে, সে আইসা বলবে যে আঙ্কেল আপনি এটা করলেন, মানে ডাক্তার হলো জামাই আমার, মানে খালিদ ভাই, আইসা কবে যে আঙ্কেল আপনার মতো লোক এই কাজ করলো, তাই আমার একটা লজ্জার ব্যাপার। আপনি শুনলেও কবেন যে স্যার আপনি ব্লাড দিয়ে রুগী অজ্ঞান বানাইলেন, মান সম্মান ব্যাপার না। এই জন্য ও ছেলে শুনবে না, শেষে আমি অবশ্য সবকিছু নিয়ম কানুন মাইনেই করছি। আমি কিছু বাবা শোনো, তুমি হচ্ছে কোথাও যাই জেদ করবা না, যার যেটা প্রসিডিওর, যার যেটা নিয়ম সেটা মেনটেন করেই করবে, তার না করে করাটা ঠিক হবে না। তুমি কতদিন আগে ব্লাড দিছো? ও বলতেছে আমি 4 মাসই হয়েছে। তোকে আবার এটাও আমি 2-3 বার 3 মাস পরে দিছি, পরে আবার আমি বুঝাইলাম না 3 মাস পরে ব্লাড দেওয়া যাবে না, তুমি কখনই দেবা না, এটা 4 মাস পরে দেবা। তা আমি নেটে সার্চ দিয়ে, ওই সময় তার বই নেই আমার কাছে, গুগলে সার্চ দিছি যে 120 দিন পর পর ব্লাডের সেল মারা যায়, আপনাদের পড়াইছি না, আমি পড়াইছি যে মারা যায়, এই জন্য 120 দিন পরে এর আগে ব্লাড দেওয়া যাবে না, সেটা বুঝাইলাম যে তুমি যে আগে ব্লাড দাও, তুমি ব্লাড দিতে দিতে তোমার নিজেরই যদি এক সময় ব্লাড না থাকে, তখন কি হবে? তখন তোমার শরীরে ক্যান্সার রোগ বাধা বাঁধবে, কারণ ওই হবে, আরবিসি যদি না থাকে তার শরীরের মধ্যে ক্যান্সার হয়ে যেতে পারে এক সময়। তা বুঝাই ভয় ঠয় দিয়ে দিছে, আরে বুঝতে পারছেন? ব্লাড দান করা মতো এত মহৎ কাজ দুনিয়াতে আর নাই, কথা বুঝতে পারছেন? রক্ত দানের মতো
আমাদের এই যে বিডি হলে সেদিন একটা প্রোগ্রাম হয়েছে, আপনার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি শুনছিলেন নাকি? এই যে কয়েকদিন আগে ওখানে আমরা গেছিলাম, আমরা পপুলার থেকে স্পন্সরশিপ করে আমরা কিছু টাকাও দিছিলাম, আবার ফ্রি ব্লাড গ্রুপিং টেস্ট করেও দিছি, ফ্রি। এই 69 জনের মতো করছি, আমিই করছি সব টাকা, আমি, আমার সাথে একটা মেয়ে গেছিল ওখান থেকে ল্যাব থেকে। আমরা পরীক্ষা যে করছি আমরা কোনো টাকা নিই নেই পপুলার থেকে, আর হচ্ছে ওখানে আবার কিছু টাকাও দিছিলাম, কারণ ওখানে তো কিছু খরচ টরচ আছে। শুধু আমরা না, সেবা ক্লিনিক, এই যে আইডিয়াল, এরাও দিছিল। শোনেন, ব্লাড যদি আপনার শরীরে থাকে, আপনার থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। আপনার হেমোগ্লোবিন যদি 13 থাকে ছেলেদের, মেয়েদের 12 থাকে, আপনার মুমূর্ষ কোনো রোগী যদি হয় ব্লাড দেন, কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কিছু নেই। যদি আপনি সুস্থ থাকেন, আপনি অসুস্থ থাকলে আপনি দিতে পারবেন না। সুস্থ বলতে কি, আপনার শরীরে অ্যালার্জি থাকা যাবে না। আপনার যদি অ্যালার্জি থাকে তাহলে কিন্তু যার শরীর দেবেন তার শরীরে অ্যালার্জি হতে পারে। আপনার প্রেশার বেশি থাকা যাবে না, হাই প্রেশার রোগীদের ব্লাড না দেওয়াই ভালো। আপনার শরীরে রক্ত থাকা লাগবে পরিমাণ মতো। তারপর হচ্ছে শেষে হচ্ছে যে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন যদি ভয় লাগে, ঠিক আছে? আমার কথার মধ্যে তো ভুল হইতে পারে, কিন্তু একজন এমবিবিএস ডাক্তার কথা ভুল হবে না, কিন্তু সব জানে। ব্লাড দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ব্লাড কিন্তু এখন নিজেদের শরীর থেকে ব্লাড নেওয়া হয় না, জানেন? মাকে হচ্ছে ছেলের ব্লাড দেওয়ার নিয়ম নাই এখন আর, আগে কিন্তু দেওয়া হইতো। এটা কিন্তু মানে মেডিকেলে নতুন সমস্যা বেরোয়েছে, মানে থ্যালাসেমিয়ার বিভিন্ন ধরনের রোগ বর্তমানে আবিষ্কার হয়েছে। এই রোগগুলো সমন্বয়, এই জন্য রক্তের লোককে ব্লাড এখন আর দেওয়া হয় না, নেওয়া হয় না, বুঝতে পারছেন? মানে একটু সাইড থেকে, গ্রামের লোক থেকে নেওয়া হয়। ধরেন যে মাকে ব্লাড ছেলে দিতে পারে না, ডাক্তাররা শুনলে নেয় না। ভাই ভাইরে ব্লাড দিতে পারে না, ভাই বোনকে ব্লাড দেওয়া যাবে না। এটা নতুন মানে নিয়ম হয়েছে মেডিকেল সায়েন্সে, ঠিক আছে? কিন্তু গ্রামের লোককে দেওয়া যাবে, কথা বুঝতে পারছেন? আবার কেনা রক্তের চেয়ে আপনার পরিচিত লোকের ব্লাড ভালো, কারণ কেনা রক্ত যারা যারা বিক্রি করে রক্ত, ওই যে বগুড়াতে যারা ব্লাড ব্যাংক আছে, ওরা তো নেশা টেশা করে অনেকে, ওই রক্তগুলার হেমোগ্লোবিন অত ভালো হয় না। এই জন্য আপনার গ্রামের লোকজন যারা আছে বা এই যে যারা ডোনার আছে, যারা ফ্রি রক্ত দেয়, এদের ব্লাড ভালো হয়, কথা বুঝতে পারছেন? এই আচ্ছা, হৃৎপিণ্ডটা কই থাকে বলতে পারবেন কেউ? কোন জায়গায় থাকে? হাত দিয়ে দেখান তো, একবারে একটা আঙ্গুল দিয়ে দেখান যে জায়গায় থাকে। হ্যাঁ, আপনার তো হইলো না, তুমি বলো তো কোন জায়গা থাকে? কাছাকাছি গেছে এই হুজুর। হ্যাঁ, ওইখানে। এই যে বড় হুজুর বলেন। বয়স কি আপনার বেশি হবে না হচ্ছে? হ্যাঁ, ওই জন্য বড় হুজুর বলছি, সমস্যা নেই। কোন জায়গা থাকে বলেন তো? হার্ট দেখেন তো কোথায় ইয়া করে ওই। হ্যাঁ, এটা শব্দ হয় না, লাভ ডাব শব্দ বলে, এটা কিন্তু মেডিকেল। হ্যাঁ হ্যাঁ, পড়াইছি তো আমি, এখন আইসা এই জন্যই প্রশ্নটা করছি, নাহলে তো আমি বলতাম না। এই পাঁচটারে কি বলে? লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে না, কিছুটা লাম্বারের দিকেও গেছে, তাই না? একে এই জায়গায় থাকে। আপনি বেশি উপরে দেখাচ্ছেন কেন? হ্যাঁ, উপর থেকেই তো নামছে, কিন্তু উপরে দেখানো যাবে না, হার্ট এখানে থাকে। এই যে আপনার নিপল আছে না, ওর নিচে থাকে, ওর নিচে বলা লাগবে, 2-3টা কাঠের নিচে, ঠিক আছে? দেখেন এখানে হাত দেন, দেখেন ইয়া করে, হাত করতেছে না। হার্টের অবস্থা যদি না জানেন, তাহলে আপনি একটা রুগীর হার্টের ব্যথা নিয়ে আসছে, আপনি কিভাবে বুঝবেন? তাই না? আগে অবস্থান বুঝতে হবে তো। হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের দুই ফুসফুসের মাঝ বরাবর বাম দিকে একটু বেশি বাঁকা হয়ে অবস্থিত, মানে এটি কোনাকুনি থাকে। এটি দেখতে অনেকটা ত্রিকোণাকার এবং লালচে রঙের। এটি বাম দিকের পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। মানে এটা আসলে এরকম কোনাকুনি থাকে, যে এইভাবে, ঠিক আছে? এটা কিন্তু সোজা এইভাবে থাকে না, এরকম থাকে, কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা হার্ট মনে করেন, ঠিক আছে? একটু কোনাকুনি থাকে, এই যে এইভাবে থাকে, জিনিসটা বুঝছেন? হৃৎপিণ্ডের ওজন কত? প্রাপ্তবয়স্ক 300 গ্রাম, প্রাপ্তবয়স্ক পুরুষ, আর মহিলাদের 250 গ্রাম। মহিলাদের হার্ট এমনি ছোটই থাকে, কয় না যে মহিলাদের মন ছোট, এই কারণেই না, ওনারা মন খারাপ করবে না, মেয়ে মানুষও করে, তবে ছেলেরা বেশি করে। ছেলেরা কেন করে বেশি বলেন তো?
আপনি শোনেন, সবারই কষ্ট হয় সাংসারিক জীবনে। আমি বলি, সাংসারিক জীবনে সবারই মানে কষ্ট চাপ সবারই আছে, নাই? এখন ওই ছেলেদেরকে হাইলাইট করবো যখন, আপনারা তো মনে করবেন একেবারে স্যার আমাদের দিল পারাই। মেয়েদের কাজেও কষ্ট কম না। ছেলেদের হচ্ছে কি জানেন, একটা ছেলে মানুষ একটা ফ্যামিলির পুরা চিন্তা মাথার উপর। মানে ছেলেকে তার তার সন্তান আছে, তার ওয়াইফ আছে, তার বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি, সব দিকে নজর দেওয়া লাগে। এই দেখেন দুইটা পয়সার জন্য কত পরিশ্রম করে বাইরে যে খাটে। উদ্দেশ্য তো যে ফ্যামিলির লোকজনকে শান্তিতে রাখবে, তাই না? এছাড়া কিন্তু আর কোনো চিন্তা নাই। ওই ওয়াইফ একটা সুন্দর শাড়ি কিনা দেবীদের মধ্যে, এছাড়া কোনো চিন্তা আছে? এটা হচ্ছে ছেলেদের চিন্তা ভাবনা। এবং দেখেন পুরো ফ্যামিলিটা ওনার ইনকামের উপর চলে। এখন যদি আপনি মনে হয় আমি সব কাজ করি, মেয়ে আমার বউ তো কোনো কাজ নাই, তাহলে হবে? বউ, আপনার ওয়াইফ ফ্যামিলি বাড়ি যে আগলাই রাখতেছে, আপনার সন্তানের যে বই পড়াচ্ছে, আপনার সন্তান স্কুলে নিয়ে যাচ্ছে, সে যে রান্না করে খাওয়াচ্ছে আপনারে, সে যে আপনার মশারি টানাই দিচ্ছে, সে যে আপনি মাছ কাটতেছে, এই শীতের মধ্যে আপনি তো মাছ এক ব্যাগ নিয়ে যেয়ে ফেলাইছেন, সে যে হাত দিয়ে ইয়ে করতেছে, দোয়া কেদা ওই দোয়া দিয়ে খাবেন আপনি? ওই মাছ ধুয়ে দেবে সে কারণে না, ধুয়ে তো আমিও নিছি। ওই যে গার্লস স্কুলের পাশেই না, ওই স্কুল হাই স্কুলের পাশেই তো, ওই বলেই তো ওই স্যার আমি তো মাছ কেন ধুয়েও দেয়, আমার কয় স্যার ধুয়ে দিই, 10 টাকা বেশি নেওয়ার জন্য করে কাম। আমি দে ধুয়ে, আমি তোর যে ধোয়া, আমি আমার মাথা চাষ কি আর কি করি, কয় কে এই দয় হয় না? আমি দা ওই দয় হয়, মাছের আসতে রয়ে যায়, কানকনের কাছে দেখবেন নিয়ে রয়ে গেছে। ওটা আবার আপনার ভাবি এলো যে ইয়ে আছে না, কি কয় ওটারে, আরে ওই যে যেটা ওটা কি কয়, বাটনার উপরে দিয়ে ঘষে আবার ওই মাছ। ঠিক আছে, তা আমি একদিন করলাম ঘষ ধর হলে কি পরিষ্কার করে দিছে, ওইগুলা পরিষ্কার করলে তুমি খাইতে পারবা? আমি তো খুব খিটখিটা মানুষ, মানে খুব এলো মাঝখানে, তাই না? আর এইগুলা সবই হচ্ছে ভিতরে, তাই আছে না? ক্লিয়ার? এখন আমাদের যে বড় যে রোগটা হয় হার্টে, এটা কিন্তু মায়োকার্ডিয়ালই হয়। এই যে মধ্যখানে যেটা না, এইখানে এমআই বলে, সেটাকে মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে। এই রোগটাই বেশি খারাপ, এবং এতেই হচ্ছে মানুষ মারা যায় বেশি। হার্ট অ্যাটাক আলাদা জিনিস, সেটা তো আর সময় দেয় না। না, এখানে তো আপনার স্তরের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, কিন্তু এই রোগ থেকে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়। মায়োকার্ডিয়াম না, মায়োকার্ডিয়াল বা মায়োকার্ডিয়ামও বলে, ইনফেকশন বলে, ইনফেকশন। ঠিক আছে, মানে এখানে ক্ষত হয়, বুঝতে পারছেন? ক্ষত হইলে হয় কি, প্রচন্ড কি হয়, বুক ব্যথা হবে, মনে হবে যে সুই ফললে যেরকম ব্যথা, মনে হয় আপনার এই হাড়ের ভিতরে মনে হয় কেউ সুই ঘুরে দিচ্ছে। আর হচ্ছে প্রচন্ড শরীর ঘামাবে, আপনার প্রেশার অতিরিক্ত বাড়বে, ধরেন 220 বা 160 বা 150, এরকম তো সচরাচর প্রেশার পাওয়া যায় না। পাওয়া যায় কি? কিন্তু এই রুগীদের এরকম প্রেশার পাওয়া যাবে। আর হচ্ছে যে হাত ব্যথা করবে, ঘাড়ে রক টানবে, এটা হচ্ছে এমআই রোগ। এই ধরনের রুগী পাইলে কি করবেন? সাথে সাথে হসপিটালে পাঠাবেন, যেন আবার ঘুরে বললাম। ঠিক আছে, এটা কি হয়, রক্ত জমাট বাঁধে ওখানে। ঘটনাটা কি করে, রক্ত হচ্ছে দীর্ঘ সময়ের জন্য রক্ত চলাচল বন্ধ থাকে হার্টের ভিতরে। যখন রক্ত চলাচল বন্ধ থাকে, রক্তের কাজ কি, যখন রক্ত চলাচল বন্ধ থাকে, রক্ত জমাট বাঁধে সাথে সাথে। রক্ত কিন্তু সবসময় চলাচল করে, চলমান বলে, এবং দ্রুত। এই রক্ত যদি কোথাও থেমে যায়, তাহলে সেখানে ইনফেকশন না, জমাট বাঁধবে। আর রক্ত খুবই খারাপ জিনিস। ঘাসের উপরে যদি রক্ত রাখেন, গরু জবাই করার পরে যে রক্তটা জমায়, ঘাস দেখেন 2 দিন পরে এসে দেখেন ঘাস মারা যায়। রক্তে প্রচুর পরিমাণে ক্ষার আছে, এই ক্ষারের কারণে রক্ত ওই যে ঘাস পর্যন্ত মারা যায়। আর হাড়ের যে মাসলটা, এটা তো খুবই নরম, তখন কি করে, এখানে আপনার পছন্দ ধরে হার্ট মাসল, এই পছন্দ ধরেই রুগীটা মারা যায়। কথা বুঝতে পারছেন? এখন আপনি প্রথম একটা মানুষ লাইফে 3বার পর্যন্ত এমআই অ্যাটাক করলে হার্ট টাইমে যেই মারা যায়, কিন্তু 1বার 2বার অনেকে বাঁচে, আবার অনেকে মারা যায়। কেমন, ধরেন এটা হয় কি, রক্তে দীর্ঘ সময়ের জন্য রক্ত চলাচল বন্ধ হয়ে গেল, তখন ওখানে কিছুটা রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট দিন তার বাড়িতে শুয়ে থাকে না, ডাক্তারের চেম্বারে তো অবশ্যই যায়, হসপিটালে যায়, তখন দেখা যাচ্ছে ওনার একটা ভালো একটা ট্রিটমেন্ট হয়। ট্রিটমেন্ট হলে উনি ওই যাত্রায় বেঁচে যায় এবং বাঁচে, কিন্তু ওনার কিন্তু ভিতরের সমস্যাটা থেকেই যায়। সেকেন্ড টাইমে আবার একবার হয়, থার্ড টাইমে হলে উনি মারাই যায়, থার্ড টাইমে ফোটে। আমার শ্বশুর কিন্তু 3য় বার মারা গেছে। ঠিক আছে, তা আপনার নিয়ম কি, প্রথম যার এই সমস্যাটা হবে
সে তার হচ্ছে ওইবার ভালো হওয়ার পরে সে রেগুলার কিন্তু ডাক্তারের চেক আপ করা লাগবে এবং রেগুলার ঔষধও খেতে হবে। কিন্তু কথা বলছেন, ঔষধ যদি খায় সে নিয়ম কানুন মানবে। তার হচ্ছে প্রথম যেটা মানতে হবে, তার হচ্ছে তার লাইফটাকে ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা লাগবে। তাকে রাত জাগা যাবে না, তাকে হচ্ছে কিছু বদ অভ্যাস আছে, বিড়ি সিগারেট খাওয়া, চা খাওয়া, রাত জাগা। চার মধ্যে ধরেন দুধ চা বেশি ক্ষতি করে, লাল চা অত, রাত চা কিছুটা খাওয়া যাবে, সমস্যা খুব একটা হবে না। দুধ চা মারাত্মক ক্ষতি করে। কফি খাওয়া যাবে না, ফাস্ট ফুডের দোকানে যাওয়া যাবে না, ফাস্ট ফুড বুঝেন, বার্গার খাওয়া, বিভিন্ন ধরনের খারাপ জিনিসগুলা। তারপর হচ্ছে আপনার ধরেন যে নেশা টেশা করেন অনেকে, মানে এই যে লাইফ, এবং আপনি হচ্ছে নাইট গার্ড, আপনি মনে করেন ওই লোকটা আছে রাতে ডিউটি করে, মানে রাত জাগায়, এই কাজগুলো থেকে বিরত থাকা লাগবে। তাকে হচ্ছে একটা সুন্দর একটা লাইফে চলে আসতে হবে। অর্থাৎ রাতে আপনাকে 8 ঘন্টা ঘুমাইতে হবে, আপনাকে কোনো টেনশন করা যাবে না। যত প্রকার নেশা আছে খাবার, মানে আজে বাজে যত নেশা আছে সব পরিহার করা লাগবে। এবং হচ্ছে রেগুলার হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে, মাঝে মাঝে ইসিজি করা লাগবে, হার্টের কি অবস্থা দেখতে হবে এবং ঔষধ খেতে হবে, তাহলে সে ভালো থাকবে। কারণ এগুলো আমরা কয়জনে মানবো, কয়জনে মানতে পারি না, ওর কোনো সুযোগ নেই। পাল্টায় কোনটা, যেটা রিং পরায়, যেটা আপনার হচ্ছে রিং পরায় কার, রিং পরাতে যেখানে আপনার হচ্ছে হয় ব্লক হয়, ব্লক, ব্লক শোনেন না? হ্যাঁ, রক্তনালী যেটা ব্লক হয় সেখানে রিং পরায়। রিং পরানো কি, রিং কিন্তু কোনো রিং কোনো মহামারী কোনো না। আপনি দেখবেন, আপনি যে ইউটিউবে সার্চ দেবেন রিং পরানো, হার্ডে রিং পরানো, এবং বাংলায় লিখবেন বা ইংরেজি লেখে দেখবেন, দেখবেন ওই বোঝা যাচ্ছে। এনজিওগ্রামই তো ওই মেশিন দিয়েই তো করে সবকিছু। এনজিওগ্রাম কি জিনিস, আপনি তার ঢুকাই, মনে করেন চিকন তার, এই যে এদিক দিয়েও ঢুকায়, এই সাইড দিয়ে ঢুকায়, ঠিক আছে, এইখান দিয়েও ঢুকায় অনেকের। ওই মহিমঞ্জে জুয়েল বেড়ে এখান দিয়ে ঢুকেছিল, এখান দিয়ে ঢুকানো দিয়ে পারে নাই, মানে মিস করছে, পরে এদিক দিয়ে ঢুকাইছে। ধরেন যে এই জায়গায় রক্ত জমান পাচ্ছে, বুঝতে পারছেন, এই দিক দিয়ে এই এটা ঢুকায়, ঢোকার পরে এখানে কি হয়, এই মাথায় হচ্ছে আছে আপনার তীরের মতো আছে, ওইটা দিয়ে গুঁতে মারে, এরকম দেখবেন, এরকম করে, এরকম করে, এখানে যে ব্লাডটা আছে এটা ভেঙে দেয়। হ্যাঁ, জমাটটা ভেঙে গেলে এটা একসময় ওই আবার কি করে, ওই আবার টান মারে, টান মারলে আবার ওই মেশিনের মধ্যে সবগুলো চলে আসে। দেখবেন ইউটিউবে দেখেন, আমি তো আর বাস্তবে দেখি না, আমি ইউটিউব দেখেই শিখছি, ঠিক আছে। এই এখন যদি মনে করে ওই এনজিওগ্রাম করতে যে মনে করে যদি যে এই রুগীটার রিং পরানি লাগবে, এত সমস্যা, তখন কি করে, ছোট রিং আছে, গোল রিং, এটা আবার এই মেশিনের মাধ্যমে ওখানে নিয়ে যায়, নিয়ে মানে এই জায়গাটা বসাই দেয়, যাতে আর ওইটা চাইপে না আসতে পারে, জায়গাটা যাতে সবসময় প্রশস্তই থাকে। এই হলো রিং, আর কিচ্ছু নয়। ক্লিয়ার? ব্লাড সার্কুলেশন কি, হৃৎপিণ্ডের সংকোচন এবং সম্প্রসারণের ফলে মানবদেহের রক্ত সংচালিত হয়। এই রক্ত সংকোচন এবং সম্প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃৎপিণ্ডের সংকোচন চাপকে সিস্টোলিক এবং প্রসারণের চাপকে ডায়াস্টোলিক বলে। মানে সিস্টোলিক ডায়াস্টোলিক আমরা ব্লাড প্রেশার যখন মাপবো তখন আমরা পাবো, ঠিক আছে। তাহলে যখন সংকোচন হয় তখন সিস্টোলিক পাবো, আর সম্প্রসারণ হলে ডায়াস্টোলিক পাবো, ঠিক আছে। এটা পরে বুঝাই দেবো সুন্দর করে। এই চ্যাপ্টারের মধ্যে ব্লাড প্রেশার মাপাও শিখবো। আপনারা কি প্রেশার মাপতে পারেন সবাই? পারেন? কে 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 পারেন? ডিজিটাল মাপার দরকার নেই, ডিজিটালে পারা কোনো পারা হলো, আর ডিজিটালে ভুল আসে, বুঝতে পারছেন, ডিজিটালে সঠিক আসে না, সব সময় ভুল আসে না, আবার সব সময় সঠিকও আসে না। মানে কোন কোন সময় সঠিকও আসে, কোন কোন সময় ভুলও আসে। তা আপনি কোন সময় ভুল আসে কোন সময় সঠিক আসে কেমনে বুঝবেন? আমি বাসায় একটা কিনছিলাম 4200 টাকা দিয়ে, মানে আপনার ভাবির হলো প্রেশার বেশি, আমি তো সারাদিনই বাইরে থাকি, অনেক সময় নিজের খারাপ লাগে, তখন চিন্তা করলাম একা একা যখন মাপতে পারে, এই জন্য প্রেশার মেশিনটা কিনছি। তো হঠাৎ করে একদিন দেখি কি প্রেশার আপনার অনেক বেশি, বুঝতে পারছেন। ওই মেশিনে 3-4 বার মাপলাম, প্রথম বসে থেকে, তারপর শোয়ে মাপলাম, তারপর আমার অ্যানালগ মেশিনও আছে বাসায়, ওটা আমি মাপে দেখি না, অত বেশি না। মানে ওনার শরীরের যে লক্ষণ বা ওনার মুখের যে কথা, তার সাথে মেশিনের কোনো মিল নেই। আমি তো বুঝি কিছুটা, যে কমপ্লেন করতে তার সাথে প্রেশার যেটা দিচ্ছে, ওই প্রেশার দেওয়া মানে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, ওই যে প্রেশার পাচ্ছি।
তাহলে দাঁড়িয়ে থাকার কথা না। অ্যানালগ দিয়ে ভাইবে দিই নরমাল, বুঝতে পারছেন? পরে ওই যে মেশিন ওই দিন বাদ দিছি, ব্যাটারি খুলে রেখে দিছি, আর ওই পর্যন্ত এখন পর্যন্ত খুলে, এখনো আমার ওয়াইড ড্রপের মধ্যে আছে। ওমরান কোম্পানি, ঠিক আছে? আমি বগুড়া খান মার্কেট থেকে কিনছিলাম 4200 টাকা দিয়ে, খুব ভালো মানে ভালো কোয়ালিটি। ওমরান মেলা কোয়ালিটি, 2018 টাকা, আমি 4200 টাকা দিয়ে কিনছিলাম। ওই জন্য ওই মেশিনে আমি বিশ্বাসী না। আর কোন বড় বড় সাররা ওগুলা দিয়ে কিন্তু মাপে না, সবাই হচ্ছে অ্যানালগটা দিয়ে মাপে। অ্যানালগটা সঠিক আসে, অ্যানালগ কখনোই ভুল আসে না। কথা বুঝতে পারছেন? প্রেসার মাপা মেশিন ওই যে এলকার 2 আছে জাপানি, ওইটার একটা কিনে নেবেন। আর টেলিস্কোপ কিন্তু বিভিন্ন রেটের আছে, জানেন? টেলিস্কোপ আপনার 150 টাকা থেকে শুরু করে 7000 পর্যন্ত আছে, ঠিক আছে? আর বিবি মেশিন অত দামি নেই, বিবি মেশিন ওই এলকার 2 সবচেয়ে দাম হলো টেলিস্কোপের বেশি। আমি আগে মনে করতাম টেলিস্কোপ মনে হয় 150 টাকায় দাম। পরে যখন আমার ওই রংপুরের সার্জন কিনে নিয়ে যাচ্ছে, কিনে না মানে উনি যখন টেলিস্কোপ আনছে, তা আমাকে বলছে আলাদিন এটার দাম কত জানো? আমি স্যার কেমনে বলবো, কত এটার দাম 7200 টাকা। ওনাকে রেডিয়েন্ট কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, গিফট করছিল না। তাই আমি বললাম স্যার আপনার তো আর কেনা লাগে না, আপনার দাম 7 লাখ হইলে কি হবে, আমার তো কেনা লাগবে স্যার। তুমি আমার মতো রুগী দাও, তাহলে তুমিও পাবা, পরো মেডিকেল আবার ভর্তি হও। স্যার আমার সাথে একটু মজা করলো। যাই হোক, পাওয়া না পাওয়া হলে পরে, আপনার টেলিস্কোপটা একটু ভালোই দরকার, বুঝছেন? তা আপাতত আপনারা কম দাম দিয়ে এটা কিনে নেন। আর বিপি মেশিনও চায়না মেশিন আছে, বুঝতে পারছেন? ওই এটা আপাতত কেনেন। আমি কিন্তু পরের চ্যাপ্টারে কিন্তু প্রেসার মাপা শেখাবো আপনাদের, যদি আপনারা শিখতে চান। কারণ শিখতে হলে কি করা লাগবে? এখানে কি বিপি মেশিন আছে অফিসে? আপনাদের বিপি আছে? আচ্ছা, তাহলে আর সমস্যা নেই, বেঁচে গেছেন। আর আপনারা নিজেরা সবাই বিপি কিনে নেবেন, হ্যাঁ? সবাই কিনে নেবেন, লাগবেই তো নাকি? আজ লাগুক কাল লাগুক লাগবেই। আপনাদের ফার্মেসি আছে না অনেকের? তাহলে তো অনেকের আছেই। বিপি কিনবেন নিজেদের, এটা নিজের লাগবে। কারণ আপনি ডাক্তারি করতে প্রথম যে আপনার যে মানে অস্ত্র, সেটা হচ্ছে প্রেসার মাপা মেশিন, নাকি? ওটা না থাকলে আপনি কিসের ডাক্তার? আপনি গলার সাথে টেলিস্কোপটা ঝুলাই না রাখেন, আপনার ডাক্তার মনে হবে? যাই হোক, বিপি সবাই কিনবেন, এটা যেন বারবার আমার না বলা লাগে, ঠিক আছে? বিপি কিনবেন, তারপরে আপনি থার্মোমিটার কিনবেন, চেম্বারে ওয়েট মেশিন কিনবেন, যা যা লাগে চেম্বারে প্র্যাকটিস করতে যা যা কেনা লাগে। তারপরে আপনার ফার্স্ট এড বক্সের কথা বলছিলাম, মানে ব্যাগ আর কি, বা একটা বক্সই কিনলেন, ওখানে যা যা দরকার আর কি সবকিছু। একদিন ফার্স্ট এড বক্স আমি আইডিয়া দেবো, অনেক সমস্যা নাই। ওটা আমরা টিএমএসএস এ কমিউনিটি মেডিসিনের মধ্যে পড়ছি, ফার্স্ট এড বক্স। না আপনাদের কোন সাবজেক্টে আছে জানি না, যদি নাও থাকে আমি এমনি একদিন বলে দেবো, অনেক সমস্যা নাই। তাহলে প্রেসার মাপা মেশিন শিখবেন, আগামী ক্লাসে প্রেসার মাপা শিখাবো আমি শুক্রবারে, ঠিক আছে? এই যে আমার পড়ার মধ্যে আছে, এই চান্সে শিখেই ফেলাই, পরে যদি ভাগে না পারে বলা যায় না। প্রেসার মাপা শিখাবো, আর পালস দেখা শিখাবো, টেলিস্কোপের ব্যবহার শিখাবো, বুঝছেন? তাহলে প্রত্যেকটা আপনার ইনস্ট্রুমেন্টের নাম আছে ভিন্ন ভিন্ন। আমি তো জানি যে বিবি মেশিন, ওটার নাম আরো অন্য নাম আছে, ঠিক আছে? স্ট্যাটো ন্যানোমিটার বিবি মেশিনের নাম, শুনছেন কেউ? হ্যাঁ, স্ট্যাটো ন্যানোমিটার শুনছেন? বিবি মেশিনের নাম। ব্লাড মাপা মেশিনের নাম হচ্ছে স্ট্যাটো ন্যানোমিটার, আর এর নাম হলো স্টেথোস্কোপ বা টেলিস্কোপও কেউ কয়, এসটা উচ্চারণ করে না, দুটোই সঠিক, সমস্যা নাই। লেখার সময় আপনার এস লেখা লাগবে আর কি, টেলিস্কোপ অথবা স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ বললেই ভালো হয়, ঠিক আছে? এখন যখন আমরা বলি ডাক্তারদের সাথে, এক ডাক্তার আরেক ডাক্তারের সাথে, তখন বড়, যেমন আমরা একটা বড় নাম ছোট করে বলি না, হ্যাঁ? মোজাহারুল ইসলাম কয় মোজা কইয়া ডাকে গ্রাম এলাকায়, দেখবেন ওই রকম মনে করেন স্টেথোস্কোপ রে স্টেথোস্কোপ কয়, এই অন্য কিছু নাই, ঠিক আছে? হ্যাঁ, স্টেথোস্কোপ তাকে টেলিস্কোপ বলা হয়, টেলিস্কোপ। আর বিপি মেশিনটার নাম হলো স্ট্যাটো ন্যানোমিটার, ঠিক আছে? স্ট্যাটো ন্যানোমিটার মেশিনের উপরে লেখাই আছে, দেখেন ব্যাগের উপরে লেখা আছে। কেউ তো আমরা জানি না সেটা, আমরা সবাই জানি ব্লাড প্রেসার মাপা মেশিন বা বিপি মেশিন জানি। আচ্ছা, সমস্যা নেই, পরে ক্লাসে আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, ক্লাস কি ভালো লাগে আপনাদের? সত্যি সত্যি ভালো লাগে না এমনি? হ্যাঁ, আমার খুশি করার দরকার নাই। অন্য স্যাররা কেমন নাই ক্লাস? সবাই ভালো নাই না? না, আমি তো ওই যে এখানে এসে শুনি মোটামুটি ভালোই নাই ক্লাস সবাই। আমার ওই পাশ তো মনে হয় মাইর খেয়ে যাচ্ছে, সবাই ছাত্র নাই, 4-5 জন ছাত্র। না, আমি নিয়ে আসার কি, আমার কি প্রতিষ্ঠানটা
আমার হলে ছাত্র ওই কজন থাকে। আপনার কি মনে হয় আমি প্রতিষ্ঠান চালালে এরকম হবে? প্রতিষ্ঠান তো আমার না, এটাও আমার না ওটাও আমার না, আবার দুইটাই আমার মনে করেন। ক্লাস নিচ্ছি এই, মানে আমি কোনো দায়িত্বের মধ্যে নাই আর কি। উনি হলো কি আমার কথা শুনে না, বুঝছেন, এটাই সমস্যা। আর আমি কিছু বলিও না এখন। কিন্তু প্রতিষ্ঠান খারাপ না ওটা, কিন্তু উনার নিজের কারণেই উনি ধরা খেয়ে গেল আর কি। ওটা মনে হয় আর চলবে না বেশি দিন সম্ভবত। সবাই থাকে না।